শ্লোকের যাত্রাটা কিভাবে শুরু হলো? কবিতা ছাড়া শ্লোকের কোনো অস্তিত্ব নেই। আমরা হয়তো শহরতলীকে মাইনাস করে দিতে চাচ্ছি। নিজেদেরকে কবিতার ব্যান্ড নাকি ব্যান্ডের কবিতা? রসুল মিয়া নামে একটা কবিতা লিখেছিলাম। স্বাগত বাংলা নিউজ 24 এ। সঙ্গে আছে আমি নাহিদা মিতু। কবিতা এবং গানের মধ্যে সেতুবন্ধন রচনার মাধ্যমে কবিতাকে আরো শ্রুতিমধুর করে সবার কাছে পৌঁছে দিচ্ছে ব্যান্ড শ্লোক। যে দর্শক আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন কবিতার ব্যান্ড শ্লোক, স্বাগত জানাচ্ছি আপনাদের। আমাদের সঙ্গে রয়েছেন মাহমুদুর নবী রনি এবং রয়েছেন শফিউল মাওলা। স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ 24 এর স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। প্রথমেই যে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে এই যে একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন সাংবাদিক এবং একজন ব্যবসায়ী, তিন পেশার তিনজন মানুষ এক বিন্দুতে কিভাবে এলেন? আমাদের শুরুতেই বলে নিতে হবে, আমাদের একজন মেম্বার সে ঢাকার বাইরে, এই কারণে আসেনি, ও পুরোদস্তের ব্যবসায়ী। আর কন্টেন্ট ক্রিয়েটর বেসিক্যালি আমরা শ্লোক থেকে আমরা কিছু সোশ্যাল ভিডিও বানাতে পছন্দ করি, সেই জায়গা থেকে অনেকে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর বলে, বাট এর চেয়ে বেশি অনেক কিছু করা হয়। সবাই তো চাকরি করি, একটু ছোট করে এই জিনিসটা বলতে পারি যে আমরা আসলে কন্টেন্ট ক্রিয়েটর না। দেখুন, সবকিছুই কন্টেন্ট, বাট আমরা আসলে ফিল্ম বানাই এবং আমাদের ফিল্মগুলো অ্যাজ ইউজুয়াল ফিল্ম না। ধরুন, মানুষের জীবনের খুব ছোট ছোট কিছু সমস্যা থাকে, সেটা অসুখ হতে পারে, সেটা কোনো অকওয়ার্ড সিচুয়েশন হতে পারে। আমরা শুধু সেই সিচুয়েশনটাকে বেসড করে একটা স্ক্রিপ্টিং করি এবং খুব রিয়েলিস্টিক কিছু সিনেমাটোগ্রাফি করি। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে আমরা কখনোই এই চিন্তা করে আমাদের ফিল্মগুলো বানাই না যে কত মানুষ দেখবে। আমরা নিজেরা আগে ভিউ করি, আমরা দেখি যে এটা আমাদের দেখতে ভালো লাগছে কিনা। যখন এটা মনে হয় যে ইটস ডান, দেন ইটস ডান। সো আমরা আসলে ওইভাবে কন্টেন্ট ক্রিয়েটর না, যদিও সবটাই কন্টেন্ট। জি, এবার যে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে শ্লোকের যাত্রাটা কিভাবে শুরু হলো? 2020-এর শুরুর দিকের কথা আর কি। আমার মাথায় হুট করে আসলো, যেহেতু আমি কবিতা আবৃত্তি করার চেষ্টা করি, সলো করতাম আর কি একসময় বলতে 2016 থেকে শুরু করে মাঝে মধ্যে কবিতা আবৃত্তি করার চেষ্টা করতাম, ভিডিও করে ফেসবুকে আপলোড করতাম বা ইউটিউবে আপলোড করতাম। তো একটা সময় মনে হলো আমাদের বা আমার শুরুটা হয়েছিল গিটার থেকে। আমি যখন এসএসসি পরীক্ষা দিই তারপর থেকে, সেই কবেকার কথা, অনেক আগের কথা, তো তখন থেকে মিউজিক শুরু করি। বাংলাদেশের ব্যান্ডের গান আমার রক্তে খুবই টানে। সেই সময়কার আর নগর বাউল, এলআরবি, ওয়ারফেজ, স্টেন্টোরিয়ান, এই ধরনের ভাইকিংস, এদের গান শুনে গান করতে করতে একটা সময় আমি গান ভালো পারতাম না, বাট মোটামুটি ভালো লিড প্লে করতে পারতাম। স্টেজ প্রোগ্রাম অনেক করা হয়েছে। তো ওই জায়গা থেকে আসলে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ওই জায়গা থেকে আসলে একটা সময় এসে ধীরে ধীরে আমি যেহেতু কবিতাও লিখি, তখন মনে হলো বাংলাদেশে তো কবিতা নিয়ে ব্যান্ড নেই বা ব্যান্ড হচ্ছে না, বা কবিতার সাথে গান ম্যাশ করে ব্যান্ড হয়তো হাতে গোনা একটা দুটো থাকতে পারে, তারা কে কোথায় আছে জানি না, বাট প্রফেশনালি ব্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করাটার একটা ব্যাপার ছিল। যেই জন্য আমি একদিন হুট করে ফেসবুকে একটা স্ট্যাটাস লিখেছিলাম যে আমি কবিতার ব্যান্ড করতে চাই। তখন শাফি আমার ফ্রেন্ড লিস্টে অনেক আগে থেকেই ছিল, ওকে আমি ফলো করতাম। ও খুবই ভালো গান করে, ভালো গিটার প্লে করে। আমরা অনেক সময় মিউজিক নিয়ে গল্পও করতাম যে এই কাজটা এইভাবে করতে যাচ্ছি, আপনি জানাতেন, আমি এটা এইভাবে করতে। আমি যখন পোস্ট লিখলাম যে কবিতার একটা ব্যান্ড করতে চাই, তো ওখানে আবার অনেকে কমেন্টসে আমাকে শহরতলির কথা বলেছে। শহরতলির স্মৃতিচারণে আমরা একটু যাব। তো আমরা যে ভাই, আমি আপনার কাছে শুনবো, তবে একটু শ্লোক এবং শহরতলির মধ্যে পার্থক্য কোথায় এটা যদি একটু বলতেন। সেটা আমরা বলি, এক কথায় যদি বলি, শহরতলি হচ্ছে থিয়েট্রিক্যাল রক ব্যান্ড। থিয়েট্রিক্যাল এবং কবিতার ব্যান্ড দুইটা এক না। এটার একটা বিষয় হচ্ছে যে শহরতলির গানে কবিতা থাকে, বাট তারা কবিতা বেসড গান না। উইদাউট পোয়েট্রি দে হ্যাভ লট অফ ট্র্যাক। কিন্তু কবিতা ছাড়া শ্লোকের কোনো অস্তিত্ব নেই। মানে আপনি যখন শ্লোক শব্দটা উচ্চারণ করবেন, এখানে কবিতা আছে, মানে শ্লোকের অস্তিত্ব হচ্ছে কবিতা। আর শহরতলি তাদের অনেকগুলো ট্র্যাকে তারা কবিতার হয়তো বা হেল্প নিয়েছে বা থিয়েট্রিক্যাল করেছে। থিয়েট্রিক্যাল আর পোয়েট্রিক্যাল আর নট সেম, খুবই কাছাকাছি, তবে একটু তফাৎ আছে। এখন একটু শহরতলিকে আমরা ট্রিবিউট করে যেটা বলতে চাচ্ছি, আমরা শহরতলির অনেক বড় ফ্যান। শুধু তাই না, শহরতলি তাদের কাজগুলো প্রথম দিকে করে যাদেরকে শুনতে দেয় বা যাদের সাথে একটু কথাবার্তা বলে যে হ্যাঁ আমরা এটা করতে যাচ্ছি, এটা কেমন হয়, তাদের মধ্যে আমি আর রনি ভাই আছি। এটা আমাদের মানে খুবই
ভালো লাগে, বিশেষ করে জিল্লুর ভাইয়ের কথা হ্যাঁ, আমি হ্যাঁ। বলতে চাই আর কি, শহরতলির ভোকাল। তো উনি কিন্তু আমাদের খুবই কাছের মানুষ। ইভেন সেদিনও এবং আমরা হ্যাঁ, দুইজন আমাদের দেখা হয়েছিল, বেঙ্গল বেঙ্গলে দেখা হয়েছে। বেঙ্গলে হাঁটছিলাম, তো উনি আমাদেরকে দেখলেন, আমরা গেলাম কাছে, উনি অনেক গল্প করলেন। So, শুধু তাই না, শহরতলির যে মানে থিয়েট্রিক্যাল আইডিয়াটা যার, তিনি হচ্ছেন গালিব আজিম, এখন তিনি দেশের বাইরে আছেন। গালিব ভাইয়ের সঙ্গে আমার মনে হয় যে 2-3 মাস পর পরই আমরা একটা গল্প করতেছি, ইভেন আপনি একটা ইভেন্টের কথা বললেন, যেটা আমরা গত বছর করেছিলাম, শ্লোকের গ্র্যান্ড ওপেনিং যেটা আমরা করেছিলাম, সেখানে আমাদের স্টেজে শহরতলির যে ফাউন্ডিং কিবোর্ডিস্ট, তিনি আমাদের সঙ্গে কিবোর্ড বাজিয়েছিলেন। এটা অনেকেই যেটা আসলে দর্শকদের মধ্যে অনেকেই যেই জায়গাটায় আসলে ডিসম্যাচটা করে, সেটা হচ্ছে ওনারা ভাবেন যে হ্যাঁ, কবিতার ব্যান্ড তো প্রথমে শহরতলি, বা আমরা হয়তো শহরতলিকে মাইনাস করে দিতে চাচ্ছি। ব্যাপারটা এরকম না, আমরা শহরতলির খুবই কাছাকাছি, এবং শহরতলি আমাদের খুবই কাছাকাছি, আমাদের একটু তফাৎ থাকার কারণে আমরা কবিতার ব্যান্ড প্রথম, এবং শহরতলি বাংলাদেশের প্রথম থিয়েট্রিক্যাল রক ব্যান্ড, এবং আমাদের খুব ভালো একটা সম্পর্ক রয়েছে। এখানে আমি কোনো আসলে ডিভাইড মানে ভাগ করার মতো কোনো বিষয় দেখছি না। মানে দর্শক যেভাবেই দেখুক না কেন, আপনারা একই বিন্দুতেই আছেন, অবশ্যই একই সঙ্গে কাজ করতে চান। অবশ্যই যাই হোক ভাই, আমরা আরো অনেক গল্প শুনবো, তবে এই পর্যায়ে কি আমরা একটা গান শুনতে পারি? আমরা তো শুনতেই পারি। আমার মনে হয় আমরা একটা ট্রিবিউট করি। কবিতাটা রনি ভাইয়ের লেখা, খুব ছোট একটা কবিতা। খুবই ছোট্ট কবিতা এটা। আমরা বিকেলে চা খেতে খেতে মোবাইলে আমি লিখে ফেলেছিলাম আর কি, সেটা আচ্ছা। পড়ে মানে আমরা একটা দুষ্টামি করতেছিলাম পলিটিক্যাল কোনো একটা স্যাটায়ার নিয়ে, সেখান থেকেই আসলে কবিতাটার জন্ম। মজার বিষয়, শুনবো। তো আমি আবার সেখানে একটা প্রেমের গান যুক্ত করে দিয়েছিলাম, গানটা শুনেছেন? তুমি রাত দুপুরে নগরী গতিময়তায় অশান্ত এ দু চোখে যা দেখি অচেনা, সময় সে চলে যায় ঘড়ির কাঁটা ব্যস্ততায়, তুমি আসবে বলতে পথ চেয়ে থাকি অস্থিরতা। তুমি ছিলে শহর ছিল, ঘুমের ভেতর শহর ছিল, মাঠ পেরোনো আবেগ ছিল, তুমি ছিলে ঘাস ছিল, বুকে গণতন্ত্র ছিল, ধানের শীষে শিশির ছিল, তুমি ছিলে নৌকা ছিল, কাশফুলের ফাঁকে ফাঁকে রোদ ছিল, সেখানে আমার মুখ ছিল। বলো তুমি এমন কেন একবার, যদি এসে চলে যাও আমি আছি, যাব না কোথাও। দারুণ ভাইয়া। এই আর কি, এটা আমাদের এরপর- একটা দুষ্টামি করতে করতে। ওকে, এই পর্যায়ে আমি আরেকটা বিষয় জানতে চাই যে এই যে আপনারা গানের কম্পোজিশনের ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলোকে প্রাধান্য দেন? আমরা প্রাধান্য দেই গান এবং কবিতার মোডের উপর, খুব কানেক্টেড যদি হয় সেটা। এবং আরেকটা বিষয়, আমরা প্রত্যেকটা কম্পোজিশনকে ভাঙি। যে গানটা করলাম সেটা শ্রদ্ধেয় ফুয়াদ সাহেবের করা, তবে আমরা যে মোডে করলাম এই মোডটা আবার আমাদের একান্ত নিজস্ব মোড, এবং কম্পোজিশনটা ভাঙা হয়েছে। সো এটা একটা ব্যাপার। নিজেদেরকে কবিতার ব্যান্ড নাকি ব্যান্ডের কবিতা, কোন হিসাবে ব্যাখ্যা করবেন? দেখেন, আমরা আসলে কবিতার ব্যান্ড। ব্যান্ডের কবিতা যদি আপনি বলেন তাহলে ব্যান্ডের গানও হতে পারে, কবিতাও হতে পারে দু একটা। এখন ব্যান্ডের কবিতা মানে কি, ব্যান্ড একটা আলাদা এন্টিটি হয়ে যাচ্ছে, ব্যান্ডের একটা প্রোডাকশন কবিতা হতে পারে। বাট আমরা তো কবিতার ব্যান্ড, কবিতার জন্যে এই ব্যান্ডের যাত্রা শুরু। সো এই ব্যান্ডের প্রোডাকশন মানেই কবিতা। সো আমরা কবিতার ব্যান্ড নিঃসন্দেহে। মানে আমাদের চেনার সহজ উপায় হচ্ছে কবিতা, মানে আমাদের আইডেন্টিটি হচ্ছে কবিতা। হ্যাঁ, প্রথমে কবিতা, তারপর গান। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, এ পর্যায়ে জানতে চাই যে আসলে এই পর্যন্ত যতগুলো গান করেছেন তার মধ্যে সব থেকে জনপ্রিয় কোনটি ছিল? সবচাইতে জনপ্রিয় বলতে অনেকেই যেটা আমাদের কাছে শুনতে চায় সেটার নাম হচ্ছে রসুল মিয়া নামে একটা কবিতা লিখেছিলাম। এটা মুক্তিযুদ্ধের উপরে লেখা। গল্পটা এরকম ছিল, একজন মুক্তিযোদ্ধা, সে সার্টিফিকেট হারিয়ে ফেলেছে। যুদ্ধের অনেক দিন পরে এসে বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদেরকে ভাতা বা সম্মানী দিচ্ছে, তো সেটা সে নিবে না। সে বলেছে যে আমি যুদ্ধে গিয়েছি, দেশকে ভালোবেসে দেশ স্বাধীন করেছি, এটার বিনিময়ে আমি কিছু চাই না। তো এটাকে শাফি এত সুন্দর করে কম্পোজিশন করেছে। আমাদের আরেকজন মেম্বার আছে, ও আজকে আসেনি। হ্যাঁ, এই আমাদের জন্য- আসলে একজন না, আমাদের আসলে আরো একজন মেম্বার আছেন, মানে আমাদের মোট হ্যাঁ। 2জন মেম্বার আছেন আজকে। যেহেতু
আমি এবং রনি ভাই মূলত আমরা মিডিয়া ম্যানেজমেন্টটাও করি আমাদের ব্যান্ডের। সো তারা সবসময় বাজানোর প্রতি বেশি আগ্রহী থাকে, সময় দিতে পারে না সময় ওইভাবে। মানে মিডিয়া ম্যানেজমেন্টে আমাদেরই একটু ফোকাস থাকতে হয়, আমাদের দুইজনকেই। মানে একজন কম থাকার কারণে আমরা আজকে ওটা শুনতে পাচ্ছি না। তো রসুল মিয়াটাই আমাদের বেশি পরিচিত, আমাদেরও প্রিয়, আর ওটা আমাদের আমরা আর একটি লিরিক করেছি একদম একেবারে ইনটেক, সেটা আজকে আমরা আর একটু পরে সেটা করব। আশা করি আমাদের সিগনেচার আইটেমের মধ্যে এটা হতে যাচ্ছে আর কি। সেটা আমরা আজকেই প্রথম আমরা মিডিয়াতে মনে হয় বাংলা নিউজ 24 কে এটা শোনাবো। এটা আমরা এখনো যাক, আমাদের আমরা প্যাডের তাহলে বাইরে খুবই কোথাও লাকি। বলি। হ্যাঁ, আজকে প্রথম রসুল মিয়া শোনার জন্য খুবই মুখিয়ে ছিলাম, কিন্তু সেটা যেহেতু হচ্ছে না, এই পর্যায়ে অন্য একটা গান শুনতে চাই। কোনটা শোনাবেন? আমরা এখন একটা প্রেমের কবিতা এবং গান করতে চাই। সেটা আমি বিআরটিসি বাসে বসে বসে হুট করে মাথায় এসেছিল, আমি লিখেছিলাম কোনো এক প্রিয় মুখকে ভেবে। তো সেটা আবার আমার বন্ধু ফারুকের কথা বলি একটু। ফারুক একদিন বলেছিল যে এটা একটু করা যায়, তো ফারুকও আজকে নাই, বাট শাফি এটাকে সুন্দর করে কম্পোজিশন লাল বাসে বসে লাল নীল গল্প হ্যাঁ, লিখেছিলেন, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা এই পর্যায়ে লাল নীল গল্পটাই শুনি। ওকে। I have often told you stories about the way I live the lives of the drifters, waiting for the day when I take you out and sing your song, and maybe you'll say, come live with me and love me, and I will surely stay. But I feel growing older. আমি বোধহয় মরেই যাচ্ছি, তাই শুনে রাখো কিছু কথা যা জানে শুধু আকাশ ভরা তারার নক্ষত্ররা। কখনো বলা হয়নি তোমাকে অথবা অন্য কাউকে, আমি মরে গেলে আমার টেবিলের ড্রয়ারে খুঁজে পাবে একটি চিঠি আর একটি রেকর্ডার। চিঠিতে বুঝে নিও আমার নিঃশ্বাস ফুরবে না কোনো দিন। যতদিন তুমি বাঁচবে ফুল লতা পাতায় ঘেরা তোমার দেশে, ঠিক ততদিনই সে নিঃশ্বাসের শব্দে আমাকে অনুভব করবে। বাইরে যত আলো থাকবে তোমাকে ঘিরে, সেখানে আমার ছায়া রবে। যদি তুমি অন্য কারোর সাথে হেঁটে হেঁটে ঘুরে বেড়াও, সেখানেও আমার ছায়া থাকবে। কেউ তোমাকে ভেঙে টুকরো টুকরো করতে চাইলে আমার ছায়া সেখানে প্রতিবাদ করবে। তোমাকে বাঁচাতে আজন্ম লড়াই করবে মন। সত্যি আমি বোধহয় মরেই যাচ্ছি, তাই আমার টেবিলের ড্রয়ারে যে রেকর্ডার পাবে সেখানে 101টি কবিতা পাবে, সবগুলো তোমাকে দিয়ে। শুধু একটা কবিতার মানে খুঁজে বেড়াবে, কিন্তু পাবে না কিছু, কারণ সেটাকে তুমি কোনোদিন আবিষ্কার করতে পারোনি। তাকে যত্নে বাঁধুনি স্নিগ্ধ চোখের পরশে। আমি বোধহয় মরেই যাচ্ছি, চাদরে ঢেকে 100 ভাগ ভালোবেসে তুমি আমাকে কখনো চুমু খাওনি। সে কবিতা কিন্তু আমি, অথচ আমি মরে যাচ্ছি। মরে যাবার আগ মুহূর্ত পর্যন্ত আনমনে অপেক্ষা করে যাচ্ছি। বুঝি তুমি এলে, বাহুডোরে জড়ালে, এই বুঝি দরজায় টকটক করে করে না আলো। আমি দৌড়ে গিয়ে দরজার কপাট খুলি, এদিক সেদিক তাকাই, কেউ নেই, কিছু নেই, তুমি নেই, তুমি আসোনি। আমি বোধহয় মরেই যাচ্ছি, নিস্তেজ হয়ে যাচ্ছে আমার হাত, আমার পা, আমার শরীরের সব কিছু। আমি বোধহয় মরেই যাচ্ছি। I've often told you stories about the way I live the lives of a drifter, waiting for the day when I take a ride and sing your song, and maybe you'll say, come live with me and love me, and I'll surely stay. But I feel growing older. আমি বোধহয় মরেই যাচ্ছি। অসাধারণ ছিল ভাইয়ের লেখনী, অসাধারণ বলতে হবে। তবে এই যে লেখাটা শুরু করলেন, আপনাদের স্বরচিত গান কবিতা কবে থেকে শুরু করলেন? শুরুটা কেমন আমাদের ছিল? এখন আমরা যে আপনাদের যেগুলো শোনাচ্ছি সেগুলো আমাদের লেখা
কবিতা এবং গান এবং ট্রিবিউটেড সং। হ্যাঁ, ট্রিবিউটেড সং, সেটা লিজেন্ডারি সং বললেও ভুল হবে না। শুধু লিজেন্ডারি না, এটা পুরো মানে এটা পুরো পৃথিবীর আনাচে কানাচে এই হ্যাঁ। গানগুলো মানুষ শুনেছে একসময়। হ্যাঁ, এবং যারা একটু ব্যান্ড গান বেশি শোনে, সেটা বিদেশি বা দেশি, তারা খুব ভালোভাবে আমাদের বুঝতে পারবে। তো আমাদের ধীরে ধীরে আমাদের যেটা ইচ্ছা সেটা হচ্ছে আমরা এই ধরনের পারফর্মও করব এবং আমাদের মানে মৌলিকটাও আমরা ধরে রাখতে চাচ্ছি, যে আমরা নিজস্ব গান কবিতা সবই নিজেদের থাকবে। সেরকম একটা অলরেডি একটু আগে বললাম যে আমরা করতে চাই, সেটা আমরা কোথাও করিনি, একেবারে ইনটেক, সেটা আমরা একটু পরে শোনাবো। সেটা শুনবো, তার আগে একটু শফিউল ভাইয়ের কাছে যেতে চাই। হ্যাঁ, ভাইয়া please. আর নিজেকে আসলে সাংবাদিক হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করেন নাকি মিউজিশিয়ান? আচ্ছা, প্রথমত হচ্ছে মানুষ হিসেবে পরিচয় দিতে পছন্দ করি। দ্বিতীয়ত সাংবাদিকতা তো আসলে পেশার আগে একটা দায়িত্ব। হ্যাঁ, যেমন আপনি দেখবেন যে আমরা এই যে পেশাটায় আছি, আপনি নিজেও সাংবাদিকতায় আছেন, আমরা নানা ধরনের ব্যাপার সাফার করি, অনেক কাজ করার জন্য আমাদের একটু ভিন্ন ধর্মী চিন্তা করতে হয়। সো সাংবাদিকতাকে আমি একটা দায়িত্ব হিসেবে মনে করি। হ্যাঁ, এটা পরিচয়ের চাইতে বড় কথা হচ্ছে এখানে মানুষের কথা বলার সুযোগ আছে, মানুষকে সঠিক তথ্য পৌঁছে দেওয়া কিন্তু এটা একটা পবিত্র দায়িত্ব। সো সেই জায়গা থেকে আমি সাংবাদিকতাটাকে আসলে পরিচয়ের চেয়ে বেশি আমার দায়িত্ব হিসেবে দেখি। আর মিউজিশিয়ান হিসেবে পরিচয় দেওয়ার দুঃসাহস এখনও আমার হয়ে ওঠে না, কারণ আমি যাদের গান শুনে আসলে বড় হয়েছি, যেমন আমি যদি আপনাকে বলি, যেমন কার্লোস সান্তানা, বা আমরা যদি বলি এরিক ক্ল্যাপটন বা ডায়ার স্ট্রেটসের কথা যদি আমরা বলি, আমার মনে হয় যে আমরা শুধু তা কেন, দেশের ভেতরেই যারা আছেন, আমার মনে হয় যে তাদের সামনে গিটার যে আমরা ধরি এটাই অপরাধ। সো পরিচয় মনে হয় না কোনোটাই দেওয়ার মতো অবস্থায় আছে এখনো। একই প্রশ্ন রনি ভাইয়ের কাছেও জানতে চাই। আমাদের মানে পরিচয়টা দিতে ঝামেলা বেশি হওয়ার কারণ হচ্ছে আমরা অনেক কিছুই করি, মানে কোনো কিছু হয়তো বেশি পরিচিত না আমরা, বাট অনেক কিছুই করা হয়। বেসিক্যালি আমার প্রধান যে চাকরি করি আমি বাংলাদেশ আই হসপিটাল ধানমন্ডি শাখায় আছি, সেখানে একটা টেকনিক্যাল টিমের সাথে কাজ করছি, পাশাপাশি ওখানে কিছু কন্টেন্ট আমি বানাচ্ছি চোখ নিয়ে, চোখ আচ্ছা। যেমনের কথা বলে, আচ্ছা, ঠিক আচ্ছা। এরকম কিছু কন্টেন্ট চোখ নিয়ে কাজ করছি। এবং একটা বেসরকারি FM রেডিওতে আমি এবং শাফি আমাদের একটা শো যাচ্ছে, ভৌতিক শো, খুব ভালো হচ্ছে, মানুষ দেখছে, দেখতে হ্যাঁ, পাচ্ছি। অনেক ভিউ হচ্ছে আর কি, ধীরে ধীরে অনেকে দেখছে। আর সবচাইতে বড় পরিচয় আমার লেখা, আমি উপন্যাস লিখি, গল্প লিখি, প্রতিবার বই মেলাতে আমার লেখা গল্পের বই বের হয়, ও লিখে। আসলে আমাদের এই সব বিষয়ের কারণে আমরা একটাকে ফোকাস করতে পারছি না, যে না আমি শুধু লিখি, আমি লেখক, বা আমি চাকরি করে খাই, বা আমি কন্টেন্ট বানাই। তো এই রকম আলাদা করে পরিচয় দেওয়াটা আসলে টাফ হয়ে যায় আমাদের। যেমন আমরা আছি যে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ, আমাদের বাংলা নিউজ অলসো। সো আমিও ইস্ট ওয়েস্ট মিডিয়া নিউজেরই একজন, মানে ইস্ট ওয়েস্টেরই আমিও অংশ। কিন্তু দেখা যায় যে এই যে লেখা, কিন্তু এক বিটের উপরে কিন্তু করছি না। দেখা যাচ্ছে কখনো হয়তো দেশের যে ক্রিটিক্যাল বিষয়গুলো আছে সেগুলো নিয়ে জার্নালিজম করছি, কখনো ইন্টারন্যাশনাল বিটগুলো দেখছি। সো এই আর কি, এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে। এবং রনি ভাই যেটা বললেন যে আমরা আসলে অনেক কিছুতে ইনভলভ থাকায় কেউ যদি জিজ্ঞেস করে যে ভাই আপনি কি করেন, আমরা আসলে এটা দেখেছি, এটা রনি ভাইয়ের মধ্যেও, আমি অফ স্ক্রিনের কথা এখন বলছি, যে আমি দেখেছি কেউ যখন আমাদেরকে প্রশ্ন করে ভাই কি করেন, আমি চিন্তা করি যে আমি তো আবার স্টুডেন্ট, বা রনি ভাই চিন্তা করে যে জব করি, রেডিও কি বলবো এটা ভাবতে ভাবতে আমাদের পরিচয়টা আসলে শেষ হয়ে যায়। চাকরি, গান, লেখালেখি সবকিছুর প্রতিই আসলে সমানভাবে প্রেম রয়েছে, এটাই বলতে হবে। নিতু আপু আমাদের ইন্টারভিউ করছে, তো নিতু আপু কিন্তু দেখা যাবে যে এই যে উপস্থাপনার পাশাপাশি আরো অনেক কিছু করে। হ্যাঁ, আসলে আপনি নিজেও তাই। একদমই ভাইয়া। আমরা যারা কালচারাল একটা আবহাওয়ায় বড় হয়ে উঠেছি, মানে উঠছি এখনো, তারা আসলে অনেক কিছুই করতে পছন্দ করি। এই কারণে আমাদের নির্দিষ্ট কোনো পরিচয় ওইভাবে বলা মুশকিল। আসলে ভাই আমরা এখন যে পরিস্থিতিতে আছি, একটা জায়গায় হ্যাঁ, মানে দাঁড়িয়ে থাকাটা মনে হয় হ্যাঁ, বেশি রিস্কি হয়ে যায়, risky হয়ে অনেক যায়। কিছুতেই নিজেকে ইনভলভ করতে যেরকম হবে। আমাকে অনেকে আবার বলে, প্রয়োজনও। হ্যাঁ, দেখা আমাকে যাচ্ছে আমরা যদি কিছু কাজ আছে, যেমন আমি আর রনি ভাইয়ের কথা যেটা আমরা বলছিলাম, আমরা কিছু কন্টেন্ট ফিল্ম, এই জিনিসটা আমরা দেখলাম কি, যেমন কোনো একটা কাজ যদি রনি ভাই ধরেন কিছুই না, রনি ভাই শুধু আসতেছে, দেখে মনে হবে উনি কোনো কাজ করতেছে না, দেখে মনে হবে আমি কোনো কাজ করতেছি না, বাট যদি আমরা ওখানে না থাকি তাহলে ওই কাজটা ফেল করবে, ওই কাজটা হবে না। এখানে এটা একটা ব্যাপার, একটা ছোট কাজেরও বিষয়, ডিমান্ড। একটা ছোট বিষয় যুক্ত করি। আমার মা যখন প্রথমে আমাকে বিয়ে করাবে, তো
ওনাদেরকে বলছিল যে মানে আমার ছেলেটা আসলে এটা করে, তো ওনারা বললো কবিতা লিখে কি টাকা পাওয়া যায় নাকি, আমার এটা মেয়েকে কি দারুণ খাওয়াবে? প্রশ্ন। তখন আমার আম্মু একটু ফিল করছিল আসলে কিভাবে বোঝাবে যে কবিতা আসলে আমাদেরকে টাকা দেয় না। আমরা একটা কবিতা লেখার জন্য অনেক টাকা খরচ করি, কিভাবে একটা কবিতা লিখতে গেলে হচ্ছে আমাকে খুব ভালো কিছু একটা ফালুদা খেতে হবে বা জুস খেতে হবে, এটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে একটা ভালো গান শুনতে শুনতে আমি লিখবো, বা একটা সামটাইমস নদীর ট্যুরে যেতে ধারে হয়। যে গিয়ে আমি লিখবো, আমাকে একটা উবারের কার ভাড়া করে গিয়ে লিখতে হচ্ছে। শীতের কবিতা লেখার জন্য আমাকে বিরোহী হতে হয়েছে, আমাকে ওই রকম একটা কিছু জায়গা খুঁজে বের করতে হয়েছে যেখানে উবারে যাওয়া আসা করে ওখানে কফি খেয়ে আমার 2000 টাকা খরচ হয়েছে। এই যে টাকা খরচ করে একটা কবিতা লেখা, এখন যদি আমার তখনকার কথা বলছি যে আমার মা বিয়ে ঠিক করতে যাচ্ছে, আমাকে বিয়ে দিবে, পাত্রীপক্ষকে কি বলবে যে আমার ছেলে কবিতা লিখে, ওরা এখন ভাবছে কবিতা লিখে কত টাকা পাওয়া যায়। তো এই সব বিষয়টা আসলে হয়েছে কি আমার কাছে এগুলো গড গিফটেড মনে হয়। এই যে আপনি উপস্থাপনা করছেন, কেউ চাইলেই কিন্তু আসলে উপস্থাপনায় আসতে পারবে, এটা নিশ্চয়ই আমাদেরকে গড এক্সট্রা কোনো একটা পাওয়ার দিয়েছে, যেটাকে আমরা টাকার অঙ্কে না মাপাটাই ভালো। একদমই। কিন্তু চাকরি করতে হয় খেয়ে পরে বেঁচে থাকার জন্য। না, ওটাও একটা রেসপন্সিবিলিটি। হ্যাঁ, রেসপন্সিবিলিটি, মানে ফ্যামিলির আরেকটু বিষয় আমরা শ্লোক সম্পর্কে যুক্ত করি। হ্যাঁ হ্যাঁ শ্লোকের আমাদের বাংলা কবিতা সাইটটা সবাই জানে, কিন্তু যে ইনফরমেশনটা এটা আসলে আগে আমরা কোনো জায়গায় দিতে মনে থাকে না। আচ্ছা। আমাদের 5 থেকে 10টা ইংরেজি কবিতা আছে যেগুলো আচ্ছা। শ্লোকের কম্পোজিশন, আমাদের নিজেদের লেখা কবিতা, নিজেদের গান। তো সেগুলো আস্তে আস্তে আসবে, ধীরে ধীরে আসবে, এবং আমরা আমরা global brand। অ্যালবামের কাজও শুরু করেছি। আমাদের ব্যান্ডটা আসলে একটা গ্লোবাল ব্যান্ড। হ্যাঁ, বাংলাদেশিরা শুনছে, পাশাপাশি আমেরিকান একজন নেটিভ যেন এই ব্যান্ডটা শুনতে পারে। তো আমাদের বেশ কিছু ইংরেজি কবিতাও কিন্তু কম্পোজিশন করা আছে। রনি ভাই, আপনি বললেন যে শীতের কবিতা লেখার জন্য আপনাকে একটা জায়গা বেছে নিতে হয়েছে। কবিরা তো আসলে প্রেমের কবিতা লিখে, হ্যাঁ, হ্যাঁ। যারা লেখালেখি করে, আসলে সেক্ষেত্রে কি অনেকগুলো প্রেমও করতে হয়? প্রেম আসলে ধরেন একটা কবিতা শুনে একটা মেয়ে আমাকে খুব বিরক্ত করছে, মানে এই যে তার সাথে একটু কথা বললাম, হয়তো আমি প্রেম করতে পারবো না, বাট কথাটাও একটা প্রেম, এভাবে প্রেম হয়ে যায়। মানে এটা অস্বীকার করে মানে কিছু নয়। কবিরা সব জায়গায় খুঁজে নেয়, আসলে লেখার মাধ্যমটা খুঁজে নেয়। শুধু কবি না, লেখক। অনেকেই হয়তো ওইভাবে প্রেম করে, কেউ লিখতে পারে না, যারা আচ্ছা, লিখতে পারে তারাই তো কবি হয়ে যায়। By the night the silver moon, the ships like her ghost. She's been out there for weeks, just waiting for a wind to blow. Now she's off and running, and what things can I do? 'Cause I'm just a prisoner here, until this fire right through. Sailor, can you hear me? Sailor, hear my call. Sailor, take me with you. Sailor, take me home. তোমার সাথে আমার শীত এসেছিল সেই কবে, কবে মানে কবে, খুব সকালে ভার্সিটিতে ক্লাস করার কথা বলে তুমি বাসা থেকে বের হতে, লেকের পাড়ে লাল ইটের পরিত্যক্ত বাড়িটার ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকতে, টিফিন বাটিতে করে আমার জন্য নাস্তাও আনতে, কোনোদিন লুচি হালুয়া, আবার কোনোদিন ডাল ভর্তাও চাপটি। শীতের কুয়াশা ভেদ করে আমিও চলে আসতাম ঠিক ওখানে, আমার ঠান্ডা হাত তোমার গালে চেপে ধরে কপাল জুড়ে একটা চুমু খেয়ে আই লাভ ইউ বলতাম। তুমি পড়তে কালো রঙের একটা হুডি, তোমার দু গালে আমার হাত দুটি রাখলে আর বের করতে ইচ্ছে হতো না। তোমার গাল আর কান জুড়ে হুডির উষ্ণতা আমার হাত দুটিকে গরম করে দিত। তোমার হুডির পকেটে একটা অরেঞ্জ ফ্লেভারের লিপ জেলও থাকতো। তখন আমি সেলসে জব করি। সকালে তোমার সাথে দেখা করে 9টায় অফিসে গিয়ে পাঞ্চ করতাম, এক গাদা সেলস টার্গেট নিয়ে ক্লায়েন্ট খুঁজতাম। ততক্ষণে তুমি ক্লাসে, তোমার ইকোনমিক ম্যাম লেকচার দিত সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণের অদ্ভুত সব কথা। বাদ দাও। আচ্ছা, তোমার ওই কালো হুডিটা কি আছে এখনো? আমার হলুদ ক্যাটকেটে সোয়েটারটা কিন্তু এখনো আছে, তবে পরা হয় না। মিনু খালা বলে দিয়েছিল ওটা। একে তো মিনু খালার স্মৃতি, অন্যদিকে
সে সোয়েটার পরে তোমাকে হাজারবার জড়িয়ে ধরার গল্প। মার দেয়া স্টিলের আলমারিতে রেখেছি ওটা। কোনো এক শীতে ধারাবাহিক শৈত্যপ্রবাহ হচ্ছিল। সে দিনগুলোতে তুমি ধূসর একটা চাদর জড়িয়ে একই জায়গায় এসে দাঁড়াতে, থরথর করে কাঁপতে, বাতাসে শুকনো পাতা উড়ে যেত। মেরুন রঙের ইটের বানানো বেঞ্চিতে তোমার পরিসংখ্যান খাতা মেলে সেটার উপর আমরা জড়সড় হয়ে বসতাম। খুব ঠান্ডায় কাঁপার ছলে তোমাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলতাম, বেহিসেবি বলতাম। তখন পৃথিবী ঘুমিয়ে যেত আরো গভীর শৈত্যপ্রবাহে। এর পরের বছর আমাদের শীত আর আসেনি। কোথায় যেন হারিয়ে গেলে তুমি। আমাদের শীত আর এলোই না। তবে এখনো আমি ওই লাল ইটের বাড়িটার সামনে গিয়ে দাঁড়াই। খুব সকালে সেখানে দাঁড়াতেই শুকনো পাতারা উড়ে উড়ে যায়, কিন্তু শীতের অনুভূতি আর পাই না। তোমাকে দেখেছিলাম সেই কবেকার সেই শীতে। আর কোনোদিন আমাদের জীবনে শীত আর আসবে না। আমার সবটুকু জুড়ে শুধু তুমি এখনো আছো, কিন্তু সেই শীত আর নেই। ভেবে ভেবে তোমার কথা উদাস হয়ে যায়, একারির জ্বরে স্বপ্নে সংসারে খুঁজি তোমায়। থ্যাংক ইউ। অসাধারণ ছিল। এই যে আপনারা গান এবং কবিতার সংমিশ্রণে একটা জায়গায় এলেন, কিন্তু এটা আসলে দর্শককে কতটুকু ছুতে পেরেছে? আসলে এখন তো সবকিছু সোশ্যাল মিডিয়া নির্ভর। যে আমি বা আমরা একটা কবিতা করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করলাম, সেক্ষেত্রে যে কমেন্টসগুলো আসে সবাই খুবই ভালো রিভিউ দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত। আমরা তো প্রায়ই করি। আমরা আরেকটু যদি ভিন্ন ভাবে বলি, রনি ভাই বলছিলেন যেটা, প্রথমত দর্শক প্রিয়তা। আমরা যখন একটা গান বা কবিতা করি, আমাদের মাথায় মানে কোনো শ্রোতার চেহারা থাকে না, কোনো শ্রোতা কি শুনতে চাচ্ছে সে ব্যাপারে আসলে কিচ্ছুই আমাদের মাথায় থাকে না। আমরা যা করতে চাই আমরা সেটা করি। করার পর আমি জানি না যে অনেক মানুষ আমাদের গান কবিতা শোনে কিনা, তবে এমন কিছু মানুষ শোনে, যেমন মাঝে মধ্যে আমরা কল পাই, আমাদেরকে কল করে মানুষ, এই আপনারা এটা করেছেন, এইটা এই কারণে আমার খুব ভালো লেগেছে, এই কথাটা আমি এক সময় ভেবেছিলাম যেটা আপনাদের কবিতায় শুনলাম, এইভাবে করা যায় এটা আমি ভেবেছিলাম। আসলে তারা আমাদের অডিয়েন্স, এবং তাদেরকে যে ছুঁয়ে যাচ্ছে সেটা যদি একজনও হয়, যেমন ধরেন এইখানে আমাদের এই যে পরিবেশনা, এটা শুনে আপনার মনে হলো যে আপনি কখনো জীবনে এই জিনিসটা একবার ভেবেছিলেন, এবং সেটার সাথে আমাদের গান বা কবিতা কিছুটা সিমিলারিটি আপনি খুঁজে পেয়েছেন। এইখানে আমি মনে করি শ্লোকের যাত্রা আসলে এখানেই সফল। এই যে এই একজনই এনাফ। সেটা কত মানুষ শুনলো, মানে উই ডোন্ট ওয়ান্ট টু কাউন্ট দিস অ্যামাউন্ট অফ ভিউয়ার্স অর লিসেনার্স। আমরা শুধু সেই একজনকে খুঁজি যার হৃদয়কে আমাদের কাছে ছুঁয়ে যাবে। মানে আমাদের একজনই দর্শক থাকুক, কিন্তু একজনের জন্য হলেও আমরা উপস্থাপনা করব। হ্যাঁ, এখানে একটা ঘটনা বলা যেতে পারে। সেটা আমরা যখন বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমরা পারফর্ম করছিলাম, তো পারফর্ম করার শেষে একজন নাট্য পরিচালক, আমি তার নাম এই মুহূর্তে ভুলে গিয়েছি, উনি আমাদেরকে জড়িয়ে ধরে কান্না করেছিলেন আর কি। বলেছিলেন যে এত সুন্দর হতে পারে। হ্যাঁ, মানে এটাই আমাদের অ্যাচিভমেন্ট। মানে দিস ইজ দা, একটা মানুষ, আপনি দেখেন গান কবিতাকে আমরা এন্টারটেইনমেন্ট হিসেবে দেখি, সেখানে একজন নাট্য পরিচালক, আমার মনে আছে সেই সিনটা, আমাদেরকে ধরে কান্না করেছিলেন। এই যে অ্যাচিভমেন্ট, এই যে মানুষের চোখে যে অশ্রু আসা, আমার মনে হয় শ্লোক আসলে আর কি পাবে জানি না, মানে আমরা মনে হয় যে এটাই আমাদের চাওয়ার ছিল, এবং এর বেশি আমাদের পাওয়ার কিছু নেই, হতে পারে না আর কিছু। অনেক দিন আগে দিন বদল নামে একটা অ্যালবাম বের করেছিল দূরে ভাইয়ের কম্পোজিশন। হ্যাঁ, উনি সেই সময় বাংলা ব্যান্ডের আন্ডারগ্রাউন্ডে যারা ছিল তাদেরকে নিয়ে করেছিল। তো ওখানে একটা গান ছিল, গানটা করেছিল ABC, A মানে আর্টসেল, B মানে ব্ল্যাক, C মানে ক্রিটিক ফাইভ। হ্যাঁ, তিনটা ব্যান্ড মিলে এই গানে বলেছিল যে নিজের জন্য গান লিখি, নিজেকেই ঘুরে ফিরে খুশি করি, সমাধির স্বাদ আমার। তো আমরা এরকম যে আমরা আসলে নিজেদের ভালো লাগা ভালোবাসার জন্যই বেসিক্যালি লিখি, তারপরে অডিয়েন্সদের কথা ভাবি, তারা কি চায় তাদেরকেও সেটা দেওয়ার চেষ্টা করি। ইভেন আমরা কিন্তু খুব গুছিয়ে বলি না। যেমন দেখুন, আপনি লক্ষ্য করবেন, আমি আর রনি ভাই বাইরে চা খেতে খেতে যে গল্প করছিলাম, আপনার সাথে একই গল্প করছি, সেম মোডে, সেম টোনে, সেম ইনফরমেশন। এটাই মানে আমরা সবসময় মনে হয় এরকমই একটু।
ভাই এ পর্যায়ে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে জনপ্রিয় কোনো গান বা জনপ্রিয় কোনো কবিতার সঙ্গে আসলে মিশ্রণ করে আপনারা কোনো উপস্থাপনা করেছেন কিনা? যেগুলো শোনালাম আপনাদেরকে, যেমন এখন জনপ্রিয় বলতে দেখুন বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী জনপ্রিয়তা আছে কিনা জানি না, ডিপ পার্পল, এই যে সোলজার অফ ফরচুন করলাম আমরা, সেইলর করলাম, এগুলো ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার গান, নট অনলি পপুলার, মানে মানুষকে ছুঁয়ে যাওয়ার মতো গান এগুলো। অনেক জনপ্রিয় গান করেছি, কিন্তু আজকে এই জায়গাটার জন্য আমরা একটু অফ ট্র্যাক যেগুলো সেগুলো করছি আর কি। আচ্ছা আচ্ছা, মানে মানে যেগুলো আমরা ভালোবাসি, আপনারা ভালোবাসেন আমরা একদম। ভালোবাসি, আর এই পরিবেশনা সব জায়গাতে করা হয় না। তো এটা নতুন একটা জায়গা আমাদের কাছে মনে হয়েছে এবং আমরা সেই নতুনত্বটাই ধরে রাখি। মানে কি আপনারা কি আস্তে আস্তে আপনাদের নিজেদের যে লেখাগুলো সেগুলোর দিকে ফোকাস করতে অনেক চাচ্ছেন? বেশি। শ্লোক নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা কবিতা ভালোবাসি, ভালোবাসার বিষয়টা তো অগাধ, মানে বিস্তৃত। যেমন ধরেন আপনি একটা আপনার প্রিয় মানুষকে খুব ভালোবাসেন, সেটা প্রেমের ভালোবাসার কথাই যদি বলি, তাকে তো আর কম ভালোবাসা যায় না। তো কবিতা আমাদের কাছে এরকম যে এত বেশি ভালোবাসি, এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে এটা আমরা জানি না। আমি যখন কবিতা শুনতে চাইতাম ছোটবেলায়, আমি শুনতাম যে 2 বিঘা জমি, আমি যখন শুনছি আমি ইউটিউবে সার্চ করতাম যে 2 বিঘা জমি, আমি দেখতাম সবাই করেছে একটা বাঁশি, একটা প্রাক পুরাণিক ইনস্ট্রুমেন্টের সাথে 2 বিঘা জমি, খুব সিরিয়াস মোডে একজন ফরাস গলায় পড়ে যাচ্ছেন। আমার কেন যেন মনে হতো যে আমি কি আদৌ এটা শুনতে চাচ্ছি? আমি তো একটু হেভি মেটাল মিউজিক শুনে আসছি, সেটার সাথে কেন যেন মনে হতো একটু খালি। এটাও একটা বড় কারণ আমাদের শ্লোক করার। তো আমার মনে হয় এই যে আমরা যে জেনারেশনটা পার করে যাচ্ছি, পরবর্তী যে প্রজন্ম আসবে তারাও এই জিনিসটা ফিল করবে যে কবিতা শুধু একটা বাঁশি দিয়ে শুনবো বা কবিতা শুধু মিউজিক ছাড়া শুনবো। আমার মনে হয় তারা এই যে শ্লোক আজকে যা করে যাচ্ছে, আজকে থেকে 10 বছর পর যে প্রজন্ম আসবে তারা চাইবে যে কেউ যদি এরকম করে যেত যে কবিতার সাথে গিটার, কেউ শুধু ড্রামসের সাথেও করতে পারে, হ্যাঁ ড্রামস, এই যে চাইবে, তখন তারা মনে হয় শ্লোককে খুঁজে পাবে। যেরকম আমরা অনেক এটা আমাদের একটা সম্ভাবনা। আমরা অনেক কিছুতেই শহরতলীকে খুঁজে পাই। হ্যাঁ আমরা পাই। আমাদের কাছে আমাদের কবিতার গড মনে হয়েছে শহরতলীকে। ওনারা এত মানে কি বলবো, এটা আমাদের আসলে বলাটাও একটা সাহসের ব্যাপার। শহরতলী যদি আমাদের ভিডিওটা দেখে কখনো, আমরা দেখতাম যে গালিবাজি লাইভে কান্না করছে। আমরা জিল্লুর ভাই, আমি টিএসসি তে প্রথম দেখেছিলাম যে প্রায় 100-200 লাইনের কবিতা অনর্গল মুখস্থ, মানে এমন ভাবে বলছে বা করছে, মনে হচ্ছে যে উনি কবিতাটা লিখতে লিখতে শুনে আসলে কান্না ছাড়া আর আমাদের কোনো উপায় নাই। মানে এই লেভেলের বস হচ্ছে শহরতলী। তো তাকে আমরা সবসময় ফিল করি বা তাদেরকে ফিল করি, বা আমাদের এই ছোটখাটো ক্ষুদ্র কাজ দেখে অনেকে আমাদের ফিল করতে পারে একটা সময়, সেখানে আমাদের বেঁচে থাকা হবে আর কি। আরেকটা প্রশ্ন ছিল, এটা একদমই ব্যক্তিগত প্রশ্ন, যে আমাদের সবারই মনে হয় যে শেষ জীবনে যে সবকিছু ছেড়ে দিয়ে কিছু একটা নিয়ে থিত হব। হয়তো অনেকে ভাবে যে আমি শহর ছেড়ে দিব বা আমি আমার পেশাটাকে ছেড়ে দিয়ে একটু রিল্যাক্সে থাকবো। আপনাদের কি মনে হয়? দুজনের কাছে জানতে চাচ্ছি। এটাও কি আমি আগে বলবো? হ্যাঁ আপনি আগে বলুন। আমার শেষ জীবন বলে কিছু নাই। মানে আমি তো শেষ জীবন বলতে বোঝাচ্ছে যখন মানে কাজ করতে ইচ্ছা করবে না, তখন কি গানটাকেই ফোকাস করবেন নাকি অবসরপ্রাপ্ত হওয়া যেটাকে বলে? জি জি একদম। আমি হয়তো বুড়ো হলে কি আমার বয়স 70 হয়ে গিয়েছে, তখনও যদি আমি বেঁচে থাকি, আচ্ছা আচ্ছা, তাহলে যেটা করব আমি তখনও কবিতাই করে যাব। অনেকে এটা করতে পারে যে না, সব ছেড়ে দিয়ে একটা কোনো কিছু নিয়ে ই করা। আসলে কবিতার মধ্যে তো কবিতা তো একটা প্রার্থনার বিষয়, তো কবিতাতে উঠে আসে। আমাদের হয়তো 2-3টা লিরিক আপনি শুনলেন, আমাদের এমন কিছু লিরিক আছে যেগুলো জায়নামাজে বসে আমরা পেয়েছি, এরকমও লিরিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রার্থনা হচ্ছে কবিতা, সেটা শেষ জীবনে আমাদের কবিতাই প্রার্থনার মধ্যেও থেকে যাবে। আপনি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, তখন আপনার কবিতা আসবে। আপনি যখন আল্লাহ তাআলার সাথে কথা বলবেন ডিরেক্টলি, তখন আপনার কবিতার ভাষায় কথা বলবেন। সাহিত্য আসলে কবিতা সাহিত্যের মধ্যে কিন্তু ধর্মটাকে আপনি আলাদা করতে পারবেন না। এই কারণে আমি বলেছি যে আমার শেষ জীবন পর্যন্ত, এই শেষ জীবনেও আমি কবিতাকেই ধারণ করে থাকবো। আর ওর ব্যাপারটা ও একটু বললে আসলে ক্লিয়ার হতো আর কি। আপনি অবসরের প্রশ্ন করলেন, আমার মনে হয় আমি আসলে অবসর প্রাপ্ত অলরেডি। মানে শেষ জীবনে মানুষ কেন সবকিছু থেকে অবসর নেয়? তার আর কোনো দায়িত্ব থাকে না, কাজ থাকে না। আমার আসলে সেভাবে এখন আর কোনো দায়িত্ব নেই। এই যে আমি সাংবাদিকতা করছি, বাগান দিচ্ছি, এই সব না আমার ভালোবাসা থেকে আমি করছি। আমি যখন জার্নালিজম করি, সত্যি কথা বলতে আমি নিজের যে বিষয়গুলো নিয়ে কাজ করব সেটা আমার একটা ভালো লাগে। আমার নিউজগুলো যদি আপনি দেখেছেন কিনা জানি না, তো দেখবেন যে অনেকটা মনে হবে যে এটা কোনো ফিচার্স টাইপ, স্বাভাবিক একটা নিউজ, বাট আমি এটা ফিচার্স টাইপ করি। কারণ
আমি আসলে এটা করতে ভালোবাসি। তো সেই জীবনটা মানুষ যেটা ভালোবাসে সেটাই করতে চায়। তো যেহেতু আমি যা ভালোবাসি সেটাই করছি, সেক্ষেত্রে বলা যায় আমি আসলে একজন অবসরপ্রাপ্ত মানুষ। আচ্ছা ভাই, আমরা একেবারেই শেষ দিকে চলে এসেছি। এই যে আমাদের যে চাহিদাটা ছিল বা আমাদের জন্য যে উপহারটা এনেছেন, আমাদের মাধ্যমে একটা গান আপনারা করতে চান, সেই গানটা শুনতে যাচ্ছি। গানটা সম্পর্কে দু এক লাইন- গানের সম্পর্কে বলার আগে লিরিকটা বলে ফেলি একটু। প্লিজ। এই কবিতার প্রথম লাইন আসলে আপনার সাথে মিলে যাচ্ছে। লাল রঙের একটা ব্যাপার আছে, সেটা আপনার লাল রঙের জামার সাথে মিলে গিয়েছে। আচ্ছা, মুক্তিযুদ্ধকে আমি দেখিনি, তবে আমার যে অনুভব, সে অনুভব থেকে কয়েকটা লাইন আসলে আমার চলে এসেছিল। সারি সারি লাশ, রক্তে ভেজা মাটি, ধরসি তোমা আর শূন্য শীতল পাটি, পৃথিবী যে হয়ে আছে আজ ক্রুশ বিদ্ধ, পৃথিবীর শিশু যেন নিঃসঙ্গ, লাশে লাশ উঠছে হয়ে লালু পৃথিবী, দেশ আমার হচ্ছে শুধু শহীদ সারণী, সব আশা নিরাশা যেন যাচ্ছে হয়ে শেষ, তুমি আমার বাংলাদেশ, 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 বাংলাদেশ। তোমাকে দেখি যখন লাল রংটা দেখি, খুব করে দেখি যখন পাহাড় ঘেঁষে পাখিরা উড়ে উড়ে যেতে থাকে, খুব করে দেখি যখন পাহাড় ঘেঁষে পাখিরা উড়ে উড়ে যেতে থাকে। ঠিক এমন দৃশ্য দেখতে তুমি খুব পছন্দ করতে। গত রবিবারে রংবাহারের হাটে সেই জিলেপিওয়ালা এসেছিলেন, বলেছিলেন খুব ধীরে, যখন তিনি আমার জন্য রসে ভরা জিলাপি মাপছিলেন। আহা, কি সুন্দর করে বললেন, খুব ভালো আছিলেন, সেই মানুষটা খুব ভালো আছিলেন রে ভাই। আমি সহজে কাঁদি না, তাই সেদিন তার কথা শুনে কাঁদিনি। দুবলহাটি প্রাইমারি স্কুলের কথা মনে পড়ে। স্কুলের মাঠে একটি পতাকা উড়ে 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 যায়। হ্যাঁ, আজও উড়ে দাপটের সাথে, আজও ওড়ে দাপটের সাথে। পতাকার সবুজ রং দেখে আমি বারবার গাছেদের পাতার দিকে তাকাই। একদিন তুমি বলেছিলে, বাহ কি সুন্দর সবুজ রং, এত বৃক্ষরাজি, এত সীমানা জুড়ে দৌড়ে যেতে ভালো লাগে খুব। সে কথা ভাবতে তোমাকে ছবির মতো আঁকলাম, বাতাসের দিকে তাকিয়ে, বাতাসের কালিতে। ইদানিং তোমাকে আঁকতে গেলেই তুমি ঘুমন্ত তোমাকে আঁকি, তার মানে তোমাকে ঘুমন্ত আঁকি। রং করতে গেলে শুধু লাল রঙের বৃত্ত বসায়। একদিন তোমার গ্রামে যাব ভাবছি, তোমার বন্ধুদের খুঁজবো ভাবছি। কুসুম, জবা, রইসুল ওরাও কি আছে বেঁচে? পালসা গ্রামের ধুধু প্রান্তরে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিলে, জয় বাংলা স্লোগানে কাঁপিয়েছিলে পুরো আকাশ। কুসুম, জবা, রইসুল ওরা কি এখনো আছে বেঁচে? জয় বাংলা স্লোগানে কাঁপিয়েছিলে পুরো আকাশ। তোমাকে মনে পড়ে যখন তোমার কবরের নেম প্লেটের দিকে আমি খুব সুন্দর করে তাকাই, চোখে ভাসে তোমার ছবি, সেখানেও সবুজ আর সবুজ, এর মাঝেই লাল রঙে লেখা আছে মুক্তির সৈনিক। তুমি ঝালমুড়ি পছন্দ করতে। কোনো এক বিকেলে খেতে খেতে বলেছিলে, এই শহর, এই গ্রামগুলো খুব শান্ত হয়ে অনুভূতিতে আক্রান্ত। আজ সন্ধ্যায় আমিও অনুভূতি আঁকড়ে ধরতে গিয়েছিলাম। কবরের চারপাশে জোনাকিরা খেলা করছিল। কি আশ্চর্য, তোমার কবরে এত আলো দেখে আমি বিস্ময়ে তাকিয়েছিলাম। সেদিন গুলিটা তোমার বুকে না লাগলে এতটা বিস্ময়ে এই তীব্র আলো দেখা হতো না, পতাকাটা বুক ফুলিয়ে ওড়ানো হতো না। আজাদ চলে যায়, চলে যায় রোমিও, থেকে যাই আমি, থেকে গেছো তুমিও।
থেকে গেছে মানচিত্র ধূসর রঙে আঁকা, থেকে গেছে লাল সবুজ আর ভেজা পতাকা। লা লা লা, লাশে লাশ উঠছে হয়ে লাল পৃথিবী, দেশ আমার হচ্ছে শুধু শহীদ সারণী। তোমাকে দেখি যখন লাল রংটা দেখি, তোমাকে দেখি যখন সবুজ রং দেখি, তোমাকে দেখি সব আশা নিরাশা যেন যাচ্ছে হয়ে শেষ, তুমি আমার বাংলাদেশ, 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 বাংলাদেশ। আমরা বলতেই পারি যে মুক্তিযুদ্ধের চেতনাবোধের দায়িত্ববোধ থেকেই বোধহয় শোলকের এই লেখনী নিঃসন্দেহে অসাধারণ ছিল ভাইয়া। এইটার একটা বড় কারণ হচ্ছে কি, আমরা ব্যক্তিগতভাবে আমাকে অপরাধী বোধ হয়, আমার বোধ জাগে। এটার কারণ হচ্ছে ৭১-এ আপনি দেখবেন জর্জ হ্যারিসন বা আমরা যদি বলি যে জোয়ান বেইজের মতো আর্টিস্টরা বাংলাদেশ নিয়ে গান লিখেছে, বাংলাদেশের মানুষের জন্য, এই মুভমেন্টের জন্য, রক্তক্ষয় নিয়ে। জোয়ান বেইজ তার গানে লিখেছে যে ডাইমিলিয়ন্স পিপল অফ বাংলাদেশ। সেখানে আমরা আজকে আমাদের ৭১-এর যে নৃশংসতা, সেটাকে কেন যেন একটু হাইড করতে চাচ্ছি। সেক্ষেত্রে বাইরের দেশের শিল্পীরা যদি এই দায়িত্ববোধ থেকে সে সময় কিছু লিখে থাকে, আজকে যদি কিছু না লিখি, সেটা আমার মধ্যে একটা অপরাধ বোধের জন্ম দেবে। সেজন্য লেখা আসলে। মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে আসলে বাংলাদেশকে চিন্তাই করা যায় না। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরেও যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আমরা যেখানেই যাই, যেই কবিতাই পড়ি, প্রেমের কবিতা পড়ি আর দেশের কবিতা পড়ি, সেখানে আসলে মুক্তিযুদ্ধ যেটা চিরন্তন সত্য, সেটা আমরা সব জায়গাতে প্রকাশ করার চেষ্টা করি। পৃথিবীতে যে কোনো ভূখণ্ডের নির্যাতিত মানুষের পক্ষে আমাদের থাকতে হবে। যদি না থাকতে পারি তাহলে আমরা প্রতারক। আমাদের থাকতে হবে, এটাই আমাদের আলটিমেট গোল। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, পাশাপাশি এতক্ষণ যারা আমাদেরকে শুনেছেন সবাইকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আজ যুক্ত ছিল ব্যান্ড শ্লোক। আমরা পরবর্তী পর্বে অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজ 24 এর সঙ্গেই থাকুন।